এই জার্নি শুরু করতে গিয়ে শুরুতে অনেক হোঁচট খেলাম। যারা এখন আমাকে অবহেলা করতেছে, একটা সময় এসে তারা আমাকে মূল্যায়ন করবে। আমাকে অনেকেই বলছিল যে অ্যাডমিশনে সবচেয়ে ভালো করতে পারবে যদি তুমি ইংলিশে ভালো করতে পারো। তারপরে আরও বেশি ইন্সপায়ার পেলাম, তার মানে আমি ইংলিশে অলরেডি ফোকাস করেছি, অ্যাডমিশনের জার্নিতেও এটা অনেক কাজে দিবে। আমি আমার ফ্যামিলির আয় বুঝেই সব কিছু ডিসিশন নিতাম। এখন আমার আব্বু আম্মু যেখানে যায় পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে, অ্যান্ড দে আর ভ্যালুড, দে আর রেসপেক্টেড, অ্যান্ড আই মিন অ্যাস্টনিশিং। আর অবশ্যই আমার কিছু ফাউল ছিল, ত্রুটি ছিল, ফল্ট ছিল, এটা আমি স্বীকার করি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি to make the controversial issue very clear today. At the very beginning of my interview, I would like to give you my brief address. আমি শুরুতে বলতে চাই আমার সংক্ষেপ পরিচয়। এবং আমি মোস্তাফিজুর রহমান মিশু এবং আমার বাসা গাইবান্ধা জেলায়। এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েশন করতেছি দীর্ঘ 3 বছর যাবৎ। এবং কন্টেন্ট ক্রিয়েশনের একটি জার্নি রয়েছে এবং এখানে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, সব মিলেই একটা ইউনিক টাইম ছিল যেটা আমি পার করে আজকের এই পজিশনে এসেছি। এবং যে বিষয়টি নিয়ে বর্তমানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সেই বিষয়টিও ক্লিয়ার করার প্রয়োজন, কারণ অনেকে আমাকে ভুল বুঝেছে বা ভুল বুঝতে পারে, আমি এটা কখনোই চাই নাই। সো আমি বলতে চাই যে আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি যে বিষয়টি ক্লিয়ার করব এবং আমার পাস্ট যে হিস্টোরি সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করতাম এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতাম। এবং আমি ক্লাস 8 থেকে এরকম একটি স্বপ্ন দেখতাম যে আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। এবং দেন আমি সেই সময় থেকে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি যে আমি যে কোনো মূল্যে আমি সেই জায়গায় পৌঁছবো। কারণ আমি ওই সময়ে থেকে শুরু করে এই দীর্ঘ সময় পর্যন্ত অনেক অবহেলার শিকার হয়েছি, অনেকে অবহেলা করেছে, অনেক নেগলেক্ট করেছে। সো এই কারণে আমি একটা জিস্ট নিই, আই ইনসিস্ট অন অ্যাচিভিং মাই গোল। আমি আমার লক্ষ্য অর্জন করার জন্য জিত নেই যে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই মানুষগুলো একসময় আমাকে ভ্যালু করা, মূল্যায়ন করে। অ্যান্ড আমি যে বিষয়টা প্রথমে বেছে নেই সেটা হলো স্পোকেন ইংলিশ। আমি ভেবেছিলাম আমার অনেকগুলো সাবজেক্ট রয়েছে, আমি যদি একটা সাবজেক্টে বেস্ট করতে পারি তাহলে সেটার মাধ্যমে আমি আমাকে নিজেকে প্রেজেন্ট করতে পারবো সবার সামনে একজন ইউনিক পার্সন হিসেবে। অ্যান্ড সেটা ছিল, আমি ভাবছিলাম যদি বাংলায় আমি এক্সপার্ট হই বা অনেক দক্ষ হই তাহলে আমাকে কতটা মূল্যায়ন করবে। অ্যান্ড দেন আমি যদি ম্যাথমেটিক্সে দক্ষ হই তাহলে কতটা মূল্যায়ন করবে। তারপর ভাবলাম যে আমি যদি ইংলিশে কথা বলতে পারি, ইংলিশ সাবজেক্টটা আয়ত্ত করতে পারি, তাহলে আমাকে অন্যভাবে দেখা হবে। এবং সেখান থেকে আমার মানে এক্সপেকটেশন যে আমি ইংলিশে কথা বলবো অনর্গল ইনশাআল্লাহ। অ্যান্ড দেন ক্লাস 8 থেকে আমি শুরু করলাম আমার এই জার্নি শুরু করতে গিয়ে শুরুতে অনেক হোঁচট খেলাম এবং অনেকেই ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই আমাকে ত্যাগ করা শুরু করলো। তার কারণ আমার যে ল্যাঙ্গুয়েজ ভাষা সেটা অনেকেই সহ্য করতে পারলো না, কারণ সবাই বাংলা ভাষায় বলে আমরা অভ্যস্ত, হঠাৎ করে ইংলিশ বলে অনেক কনফিউজ হয়। সো তারপর আমি হাল ছাড়লাম না, আই উডন্ট স্টপ, আমি থামতাম না। কারণ আমি ভেবেছিলাম যে যারা এখন আমাকে অবহেলা করতেছে, একটা সময় এসে তারা আমাকে মূল্যায়ন করবে। এবং আমি তাদের এটার জন্য স্যাক্রিফাইস করলাম এবং দেন অল টাইম ইংলিশে কথা বলা শুরু করলাম। শুরুতে অনেক মিস্টেক ছিল, ভুল ছিল, তারপরে বলতাম, অনেক অপমান করতো, অনেক আন্ডার এস্টিমেট করতো, কিন্তু আমি কিছুতেই কান দিতাম না। আমি জাস্ট আমার লক্ষ্যকে স্থির করে সামনে এগিয়ে যেতাম। অ্যান্ড দেন দুটা জিনিসকে আমি ভেবেছিলাম যে আমাকে অনেকেই বলছিল যে অ্যাডমিশনে সবচেয়ে ভালো করতে পারবে যদি তুমি ইংলিশে ভালো করতে পারো। তারপরে আরও বেশি ইন্সপায়ার পেলাম, তার মানে আমি ইংলিশে অলরেডি ফোকাস করেছি, অ্যাডমিশনের জার্নিতেও এটা অনেক কাজে দিবে। এই দিক থেকে আমি স্পোকেন ইংলিশে পুরো ফোকাস করলাম। কোভিড-19 সময় স্কুল কলেজ সব বন্ধ ছিল। এই সময়টাতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা পড়াশোনা করতো না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আমি এই সময়টা পুরাই ফোকাস করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমি পড়তাম এবং রাতে পড়তাম না। এবং পুরো 8 ঘন্টার মধ্যে আমি 7 ঘন্টার মতো ইংলিশ পড়তাম, ইংলিশে আমি ফোকাস করতাম। এবং ইংলিশকে আমার এতটা ভালো লাগা শুরু হলো যে বলার মতো না। এবং আমি সারাদিন ইংলিশ পড়লে আমার কখনো বোরিং ফিল হতো না। অ্যান্ড দেন সেই সময় আমার অভাব ছিল, ক্রাইসিস, আই হ্যাড বিন সাফারিং ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাট আই হ্যাভেন্ট স্টপড। তারপর আমি থামিনি অ্যান্ড আমি বই ধার নিয়েছি ফ্রেন্ডদের কাছ থেকে। এই ফ্রেন্ডদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমাকে বই দিয়ে বা ইন্সপায়ার করে অনেক সহযোগিতা করেছে। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেই সময় আমার বইয়ের অভাব ছিল। স্পোকেন ইংলিশের বিভিন্ন বই কালেক্ট করতাম ফ্রেন্ডদের কাছ থেকে, এবং তারা যখন দিত আমি ভাবতাম যদি বইটা আমি নিজে কিনি তখন যে ইন্টারেস্ট এবং অন্যজনের বইটা দিলে তখন যে ইন্টারেস্টের একটা ডিফারেন্স আছে, কারণ অন্যজনের বইটা নেওয়ার পর আবার একটা লিমিটেড টাইমের মধ্যে রিটার্ন দিতে হবে। সো আমি ভেবেছিলাম আমি যদি বইটা আমাকে যদি রিটার্ন দিতে পারবো বা যে কোনো সময় আমার বইটা আবার চাইতে পারে, এই জন্য আমি খুবই দায়িত্ব নিয়েও উইথ দ্য রেসপন্সিবিলিটি আই হ্যাভ কভার্ড আমি এটা সম্পূর্ণ করতাম। এবং এরকম একটা আগ্রহ জন্ম হতো আমার। অ্যান্ড দেন আমি প্রাইভেট পড়তে পারতাম না। ক্লাস 8 থাকতে জাস্ট 1 মাস ইংলিশ প্রাইভেট পড়তাম। তারপরে আমার ক্রাইসিসের কারণে আমি পড়তে পারতাম না। আমি ফ্যামিলিতে কখনোই প্রেশার সৃষ্টি করিনি, আমি আমার ফ্যামিলির আয় বুঝেই সব কিছু ডিসিশন নিতাম। আমি আমার পরিবারের উপরে এমন কোনো প্রেশার সৃষ্টি করিনি যেটা আমার পরিবার দিতে পারবে না। আমি তখন থেকেই বাস্তবতা বুঝতাম, দ্য রিয়েলিটি ইজ দিস, এটাই বাস্তবতা। সেই জন্য আমি কখনোই আমার পরিবারের প্রতি চাপ সৃষ্টি করি নাই। এবং জার্নিতে এটা ছিল অনেক ইউনিক। অ্যান্ড আমি কি বলবো,
সো অনেক পড়াশোনা করেছি, সে সময়ে অনেকে আমাকে অনেক অবমূল্যায়ন করেছে। আমি একটা পুর ফ্যামিলি থেকে উঠে আসা, সেখানে যে ফ্যামিলিতে গেছি, পরিবারে গেছি, আমাদেরকে অন্যভাবে দেখা হয়েছিল। সো এটা থেকে আমার একটা মনে জিদ হলো যে আমার আব্বু আম্মুকে অপমান করা হচ্ছে বা মূল্যায়ন করা হচ্ছে না, বা একই গ্রেড আব্বু আম্মু যেখানে যায় সেখানে অন্যরা যে গেলে তাদেরকে যেভাবে মূল্যায়ন করা হয় তাদেরকে সম্মান করা হয় না। সো আমি ভাবলাম যে আমি যদি এমন কিছু করতে পারি, সো আমার আব্বু আম্মু সম্মান হবে। এবং আলহামদুলিল্লাহ এখন আমার আব্বু আম্মু যেখানে যায় পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে, অ্যান্ড দে আর ভ্যালুড, দে আর রেসপেক্টেড। অ্যান্ড আই মিন অ্যাস্টোনিশিং, খুবই অবাক যে আমি যতটা আশা করেছিলাম তার থেকে বেশি কিছু পেয়েছি। অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এত অহংকার গর্ব। আসলে এটা আমাদের কাছে অনেক বড় অর্জন। আমরা অনেক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত, উই আর ডিপ্রাইভড আ লট অফ ফ্যাসিলিটিস। একজন সিটিতে বসবাস করা, একজন শহরে বসবাস করা স্টুডেন্টরা অনেক ফ্যাসিলিটি পায়, কিন্তু আমরা কিন্তু গ্রামে বসবাস করি, এত ফ্যাসিলিটি পাই না। তারপরও আমি স্বপ্ন দেখেছি যে আমাকে পাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করছি, নট অনলি অ্যাডমিশন টেস্ট, দুটো জিনিস একসাথে চালিয়ে গেছি আমি। এবং কখনোই হাল ধরিনি। আমাকে অনেকে বলছে তুমি অ্যাডমিশনের সময় গেলে করো না, কিন্তু আমি ভাবছি যে দুটো আমি আমার লক্ষ্য স্থির, আমি দুটো করে দেখাবো। আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট ক্রিয়েশন এখন পর্যন্ত করতেছি। আর যে বিষয়টা আমার ভাইরাল হচ্ছে সেই বিষয় কন্ট্রোভার্সিয়াল। আমি কিন্তু এমন না যে এখানে এসে জাস্ট আমি একটা ভিডিও ভাইরাল করছি, এমন না। আমি আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ছিলাম, জাস্ট এটা একটা আমার আবেগ ছিল, আমি প্রকাশ করছি, এটা অটোমেটিক ভাইরাল হয়েছে। কিন্তু আসলে এটা অন্যভাবে প্রেজেন্ট হয়েছে। আমি এই জন্য কী বলবো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ এটা নেগেটিভলি নেবেন না। আমি আসলে এটা আমাকে একজন জাস্ট চ্যালেঞ্জ করছিল, তাছাড়া কিছু না। একজন চ্যালেঞ্জ করতেই পারে, একজন মানুষ, মেয়ে মানুষ বা ছেলে মানুষ, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছিলাম যে আমি চ্যালেঞ্জ প্রমাণ করে দেখাবো। সো ওটা তো খারাপ কিছু না। সো আমি অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি আমার চ্যালেঞ্জটা পূরণ করতে পেরেছি, তার চ্যালেঞ্জটা। সো এই জন্য আমি আক্ষেপ করে বলেছিলাম এইভাবে, শুধুমাত্র নট অনলি তাকে, সে যে চ্যালেঞ্জ করেছে তাকে না, আমি পুরো তাদেরকে, ওই পুরো সোসাইটিকে বলছি যারা আমাকে আন্ডার এস্টিমেট করেছিল, যারা আমাকে ভ্যালু দেয়নি, তাদেরকে আমি ইনক্লুড করে বলছিলাম ওখানে। জাস্ট একজনকে নয়, এখানে একজন, এটা জাস্ট একটা রূপক। একজনকে বলার মাধ্যমে সবাইকে বলা হয়েছে যারা আমাকে অনেক সময় ছোটো করেছে। আর আমি এই জন্য বলেছি যাতে ওই লোকগুলো কাউকে এভাবে কখনো অমূল্যায়ন না করে। এটা আমার জন্য না, আমি চাই আমার মতো যেন কেউ এরকম ভিকটিম না হয়। আমি চাই আমার মতো যে ছেলেরা এরকম স্বপ্ন দেখে তাদেরকে যেন সবাই ইন্সপায়ার করে, কখনো যেন এইভাবে অবমূল্যায়ন না করে। যেমন আমি এখন ইংলিশে কথা বলি, অনেকেই বিভিন্ন কথা বলে, অনেকে আবার ইন্সপায়ার করে। আমি তাদেরকে বলতেছি আমি নয়, যারা এইভাবে এরকম ভালো স্টেপগুলো নেয়, হাতে নেয়, তাদেরকে আমরা ইন্সপায়ার করা উচিত। যদি তাদেরকে ভালো কিছু না দিতেও পারি, কমপক্ষে যেন তাদের সমালোচনা না করি, এটা আমি রিকোয়েস্ট করতে চাই। আর অবশ্যই আমার কিছু ফাউল ছিল, ত্রুটি ছিল, ফল্ট ছিল, এটা আমি স্বীকার করি। এবং গ্রামে থাকা অবস্থায় আমি কিছু কন্টেন্ট তৈরি করি যেগুলো অবশ্যই কিছু বিতর্কিত। এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আজকের একটা কন্টেন্ট আমার ইংলিশ বয় মুস্তাফিজের পেজে আমি একটা ভিডিও পোস্ট করছি, ওখানে সব কিছু বলেছি যে আমার কিছু ফল্ট ত্রুটি ছিল। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি এরকম ত্রুটি আর হবে না। নেক্সট টাইমে আমি কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট দেবো। আর আমার দ্বারা আমার প্রতিষ্ঠানের একটা গৌরবময় গ্লোরিয়াস একটা ইনস্টিটিউশন, বাংলাদেশের একটা নামকরা ইনস্টিটিউশন, যেটা বাংলাদেশের ভাবমূর্তি, যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে সৃষ্টি করেছে। পৃথিবীতে এরকম নজির নেই যে বিশ্ববিদ্যালয় কোনো দেশকে সৃষ্টি করে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একটা দেশকে সৃষ্টি করেছে। এরকম একটা হিস্টোরিক্যাল ট্র্যাডিশনাল ইউনিভার্সিটিতে করে আমি গর্বিত এবং খুবই লাকি ফিল করতেছি আলহামদুলিল্লাহ। আর আমার কোনো কন্টেন্টের দ্বারা আমি চাই না এক চুল পরিমাণ আমার ইনস্টিটিউশনের কোনো মান ক্ষুণ্ণ হোক, এটা আমি কখনোই চাবো না। আমার ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, থাকবে, ভবিষ্যতে থাকবে, আমি এটা আশা করি। আর সবাইকে বলে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এই সংক্ষেপে এই বিষয়টা বলে দেওয়ার জন্য। আর আসলে যে ডায়লগটা ভাইরাল হয়েছে, ওই ডায়লগটা আসলে কোনো নেগেটিভ ছিল না, ওটা একটা পজিটিভ ডায়লগ ছিল। এটা জাস্ট শুধুমাত্র একটা রূপক হিসেবে আমি প্রেজেন্ট করছি সবাইকে উদ্দেশ্য করে, যারা সবাইকে অবমূল্যায়ন করে, যারা আমাদের বাংলাদেশে একটা প্রবলেম, কেউ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সবাই পেছন থেকে মানে আটকানোর বা হ্যাম্পার করে। এই উদ্দেশ্য বলতে চাই, আমাদের যারা বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট রয়েছে গ্রাম অঞ্চলে, তাদেরকে আমরা অবশ্যই ইন্সপায়ার করবো, তারা যাতে স্বপ্ন দেখতে পারে, তারা যেন কখনো ফ্রাস্ট্রেটেড, আমরা তাদেরকে হতাশ করবো না, তাদেরকে ইন্সপায়ার দেবো, তারা যত পারে সক্ষম হতে পারে। সো আপনাকে ধন্যবাদ, কালের কণ্ঠ চ্যানেলকেও ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আর আমাকে কেউ যদি ভুল বুঝে থাকেন আমার ভিডিওর দ্বারা, আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর আমি আশা করছি আমার ভিডিওগুলো অনেক ভালো হবে, কন্টেন্টগুলো অনেক ভালো হবে, কোয়ালিটিপূর্ণ হবে, আমি আশা করছি। কারণ হঠাৎ করে এরকম একটা এনভায়রনমেন্টে এসে এত সুন্দর কন্টেন্ট তৈরি করা, এটা আমার কাছে অনেকটা ডিফিকাল্ট। তবে আমার বড় ভাইরা, সিনিয়র ভাইরা আমাকে অলরেডি অনেক কিছু বলে দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, আমি অবশ্যই মেনে চলবো। সো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার অডিয়েন্সকে ধন্যবাদ, এবং সারা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখতেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে ভালোবাসবেন, পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন, যাতে আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম।